হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমাদের আজকের অধ্যায়টির নাম কি? আমাদের আজকে হচ্ছে ফিজিক্সের পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলন। তো এই চ্যাপ্টারে আমাদের প্রায় 4 ধরনের ম্যাথ আসে। আগে আমরা আমাদের কোন কোন টাইপের ম্যাথ আসে এগুলো একটু দেখি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে টাইপের ম্যাথ আসে, ওইটা আমরা একটু দেখি। এটা টপিকটার নাম কি? বিবর্ধন সংক্রান্ত সমস্যাগুলি। এটা একটা টাইপ। তারপর দ্বিতীয়তে কোন টাইপটা আসে আমরা একটু দেখি। বিবর্ধন সংক্রান্ত টাইপের মধ্যে যে যে সৃজনশীলগুলো আমরা বোর্ডের নাম দিয়েছি, ওই বোর্ডগুলাই তোমরা সাথে করবে, ঠিক আছে? ওই বোর্ডগুলাই করলে দেখবে যে এই টাইপের মধ্যে এগুলা পরে একটা দুইটা করবা, দেখবা সবগুলা পারা যাচ্ছে। তারপরে আসো আমাদের দ্বিতীয় টাইপ। দ্বিতীয় টাইপ দ্বিতীয় টাইপে আমাদের কি আছে? দ্বিতীয় টাইপে হচ্ছে আলোক রশ্মির ক্রিয়া রেখা অঙ্কন। আলোক রশ্মি কি? ক্রিয়া রেখা অঙ্কন। এখন আমাদের এই চ্যাপ্টারে টোটাল 7টা চিত্র আছে। এই 7টা চিত্র থেকে একটা চিত্র আসবে, আর বিবর্ধন যে বিবর্ধন আছে, এই বিবর্ধন থেকে আমাদের একটা ম্যাথ আসবে। এগুলো নিয়ে আমাদের একটা সৃজনশীল হবে। তারপর আসো আমাদের আর নেক্সট যে দুইটা টাইপ আছে, এই দুইটা টাইপ একটু দেখি। এটা একটা টাইপ দর্পণের ব্যবহার। এটা তেমন একটা আসে না, আমাদের মাত্র 3টা বোর্ডে এটা এসেছে। একটা হচ্ছে রাজশাহী বোর্ড 21, যশোর বোর্ড 24 এবং বরিশাল বোর্ড 22। এই 3টা বোর্ডে এসেছে, তেমন একটা আসে না। তারপরে একটু দেখে যাবা, ঠিক আছে? তো আরেকটা টাইপ আছে, এটা লাস্ট একটা টাইপ। লাস্ট যে টাইপটা, এটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব ব্যাখ্যা সংক্রান্ত গাণিতিক সমস্যা। এখন আমরা কোন বস্তু যখন রাখবো, এটা কত দূরে রাখলে আমাদের প্রতিবিম্ব তৈরি হবে, এটা দূরত্বটা, এটা সংক্রান্ত একটা ম্যাথ টপিক আছে। এই টপিকটার ভিতরে এই 4টা টপিক, এই 4টা টপিক থেকে আমাদের কি আসবে? সৃজনশীল আসবে। 4টা টপিক মিলিয়ে কিন্তু একটা সৃজনশীল হয়। 4টা টপিক মিলে না, অর্থাৎ 2টা টপিক, যে কোনো 2টা টপিক হয়। লেখচিত্র থাকবে, আমাদের আলোক রশ্মির চিত্র মাস্ট একটা থাকবে। এটার সাথে হয় প্রতিবিম্বের দূরত্ব, না হয় বিবর্ধন, আর না হয় কি দর্পণের ব্যবহার, এগুলো থাকবে, ঠিক আছে? তো এখন আসে আমাদের যে মেইন পড়া, আমরা পড়ায় চলে যাই, ঠিক আছে? তো আসো, আমাদের অধ্যায়ের নাম কি? আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন। এখন আলোর প্রতিফলন অধ্যায়ের নাম। এখন আলোর প্রতিফলন কি? আলো, আমাদের যে বইয়ের সংজ্ঞা আছে, আমি বইয়ের সংজ্ঞাটা একটু বলি। আলো যখন বায়ু বা অন্য স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পেয়ে তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, তাকে আমরা কি বলি? আলোর প্রতিফলন বলি। আচ্ছা, একটা আমরা বোঝার চেষ্টা করি। আমরা একটা মাধ্যম নিলাম, ঠিক আছে? এখন এই মাধ্যমের এখান থেকে কিছু আলো এটাতে পড়লো। কি বলছে? আলো যখন বায়ু বা অন্য স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পায়, তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, তাকে কি বলে? আলোর প্রতিফলন। এখন কি, এখান থেকে বায়ু অথবা কোনো স্বচ্ছ মাধ্যম থেকে কি একটা আলো আমাদের এই তলে পতিত হয়েছে। এখন এই বিভেদতলটা থেকে আবার কিছু পরিমাণ আলো কি হবে? প্রতিসরিত হবে। এটা হচ্ছে কি? প্রতিফলিত হয়েছে। এখন এটা প্রতিসরিত হবে আবার প্রথম মাধ্যমে, আবার যে মাধ্যম থেকে এসেছে আবার সেই মাধ্যমে কিছু পরিমাণ আলো ফিরে যাবে। কি করবে? এদিক থেকে এসে এদিক দিয়ে ফিরে যাবে। আর এই যে ঘটনাটা,
প্রথম মাধ্যমের দিকে যে ফিরে যাওয়ার আলো যে ঘটনাটা, এটাই কি আলোর প্রতিফলন। এখন এখন ফিরে যাওয়ার ফলে এখানে একটা তারা দুইটা কোণ সৃষ্টি করে, এই বরাবর একটা কি করে কোণ তৈরি করে। একটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মির সাথে, আরেকটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আরেকটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। ঠিক আছে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। আমরা একটু লিখে দিই, এটা কি, এটা কি হবে, আপতিত হবে, আপতিত রশ্মি। এটা কি আপতিত রশ্মি, আর এটা কি, এটা হচ্ছে প্রতিফলিত প্রতিফলিত রশ্মি। আমাদেরকে এই রশ্মিগুলো চিনতে হবে, যেটা আমাদের বিভেদ তলে এসে পতিত হবে, এখানে আসবে কোন মাধ্যম থেকে, এটা হচ্ছে কি আপতিত রশ্মি। আবার যখন এই রশ্মিটা আবার এই বিভেদ তলে বাধা পেয়ে আবার আবার পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যাবে, এটা কি হচ্ছে, এটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। এখন আমাদের যে একটা অভিলম্ব তৈরি হয়েছে দুই রশ্মির মাঝখানে, এটাকে কি বলবো আমরা, অভিলম্ব। এটা কি অভিলম্ব, অভিলম্ব। এখন এখানে একটা কোণ সৃষ্টি করেছে, আবার এখানে একটা কোণ সৃষ্টি করেছে, অভিলম্বটা আমাদের আপতিত রশ্মির সাথে একটা কোণ সৃষ্টি করেছে এবং প্রতিফলিত রশ্মির সাথে একটা কোণ সৃষ্টি করেছে। তো আপতিত রশ্মির সাথে যে কোণটা সৃষ্টি করেছে, এটাকে আমরা কি ধরবো, আই। আর প্রতিফলিত রশ্মির সাথে যেটা যে কোণটা সৃষ্টি করেছে, এটাকে কি ধরবো, আর। সবাই আলোর যে প্রতিফলনের সংজ্ঞা, এই সংজ্ঞাটা ক্লিয়ার কিনা একটু জানাবে। জি ক্লিয়ার। এখন আসেন আমরা আলোর প্রতিফলনের সংজ্ঞাটা আমি বলছি আপনারা লিখেন। আলো যখন বায়ু বা অন্য স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পায়, তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে, তাকে আলোর প্রতিফলন বলে। তো আসেন, আমাদের আজান শেষ হয়ে গেল, আমরা এখন আমাদের পরবর্তী টপিকে যাই। আর এটা সবাই বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে পুরোটা কি আলোর যে প্রতিফলন হয়, এই ঘটনাটা কিভাবে প্রতিফলিত হয়, প্রতিফলন ঘটে এবং কিভাবে আপতিত হয়, কিভাবে প্রতিফলিত হয়, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, এখন আমরা শিখবো হচ্ছে প্রতিফলনের কি সূত্র। আচ্ছা আসেন আমরা এখন কি শিখবো, প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র কি, আপতিত রশ্মি, প্রথম সূত্র, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থিত হতে হবে। প্রথম সূত্র কি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থিত, আচ্ছা আমরা সূত্রটা পরে বুঝি, আমাদের যে দ্বিতীয় সূত্রটা আছে এটা লিখি। এখন দ্বিতীয় সূত্রটা আমাদের একদম ছোট, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। আপতন কোণ সমান প্রতিফলন কোণ,
অর্থাৎ I সমান R। এখন আসলে আমরা একটু বুঝি এটা কি লিখলাম। আপতিত রশ্মি, এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলনের পর উপর অঙ্কিত অবিলম্ব, এই যে অঙ্কিত যে অবিলম্বটা আছে এটা কি হতে হবে, এই তিনটা রশ্মি কি হতে হবে, একই সমতলে অবস্থিত হতে হবে, একই সমতলে অবস্থিত হতে হবে। তার মানে আমাদের প্রতিফলনের যে সূত্র, এই সূত্রটা মেনেছে। তার প্রতিফলনের সূত্রটা কি, এই তিনটা রশ্মিতে একই সমতলে অবস্থিত, ঠিক আছে? এটা হচ্ছে এক নম্বর সূত্র। দ্বিতীয় সূত্র, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। আপতন কোণ সমান প্রতিফলন কোণ, অর্থাৎ I সমান R। I কি, I হচ্ছে কি আপতন কোণ, এই I টা হচ্ছে আপতন কোণ আর R টা হচ্ছে প্রতিফলন কোণ। অর্থাৎ এই যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে দুটোটা কি হবে, সমান হবে। এই দুইটা কি প্রতিফলনের সূত্র। প্রথম সূত্র আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং যে অবিলম্বটা এটা কি হতে হবে, একই সমতলে থাকতে হবে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। ঠিক আছে, ক্লিয়ার? জি। তারপর আসেন আমাদের যে প্রতিফলন, আলোর প্রতিফলন দুই ধরনের। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন, আর একটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন। এখন আসেন আমরা এগুলো একটু দেখি এগুলো কি জিনিস। প্রতিফলন কয় ধরনের? দুই ধরনের। প্রতিফলন একটা কি সুষম বা কি নিয়মিত, আরেকটা হচ্ছে কি ব্যাপ্ত। ব্যাপ্ত প্রতিফলন। এতটুকু সবাই বুঝতে পারছেন? জি। ব্যাপ্ত প্রতিফলন আর সুষম প্রতিফলন কি জিনিস? ব্যাপ্ত প্রতিফলন আর সুষম প্রতিফলন কি জিনিস আসেন আমরা একটু দেখি। আসেন এখন আমরা সুষম প্রতিফলন দেখি। সুষম বা কি নিয়মিত প্রতিফলন। সুষম বা নিয়মিত প্রতিফলন। এখন আসেন সুষম বা নিয়মিত প্রতিফলন কি। ধরেন বইয়ের সংজ্ঞাটা আমি ফার্স্টে বলি। যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোন মসৃণ তলে আপতিত হয়, প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ আবার অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছ পরিণত হয়, তবে তাকে কি বলে, নিয়মিত প্রতিফলন বলে। আসলে এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা এটা একটা মাধ্যম নিলাম, উপরটা হচ্ছে আমাদের কি প্রতিফলিত হবে। এখানে ধরেন এখান থেকে কিছু আলো এই মাধ্যমে পতিত হয়েছে, এখান থেকে কিছু আলো মাধ্যমে পতিত হয়েছে, এখান থেকে কিছু আলো মাধ্যমে পতিত হয়েছে, এবং প্রতিফলনের পর যে একগুচ্ছ আলোক রশ্মি কি হতে হবে, একগুচ্ছ আলোক রশ্মি হতে হবে, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কি হতে হবে, কোন মসৃণ তলে। এটা কি মসৃণ, আর নিচের অংশটা কি অমসৃণ, কারণ এখানে কি আছে, খাঁজ কাটা আছে। এটা কি খাঁজ কাটা, নিচের অংশটা কি বলবো, খাঁজ কাটা। তো একগুচ্ছ আলোক রশ্মি সমান্তরালে কোন মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ, সমান্তরাল যে রশ্মিগুচ্ছ এগুলো আবার একইভাবে ফিরে যাবে। দেখুন এটা একইভাবে যাবে, যেভাবে এসেছে এভাবে যাবে, উল্টা পাল্টা যাবে না। এটা কি, এটা এভাবে এসেছে এভাবে গিয়েছে, এভাবে এসেছে এভাবে গিয়েছে, এভাবে এসেছে এভাবে গিয়েছে, ঠিক আছে? এটা কি, যখন এটা সমান্তরালে এসে আবার সমান্তরালে ফিরে যাবে তখন সেটা কি বলবো, সুষম বা নিয়মিত প্রতিফলন। সুষম বা নিয়মিত প্রতিফলন। আবার এখন আসেন অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলন। ব্যাপ্ত প্রতিফলন। ধরেন কিছু আলোক রশ্মি, একগুচ্ছ আলোক রশ্মি কোন তলে কোন পৃষ্ঠে প্রতিফলনের পর সমান্তরাল না থাকে, তাহলে সেটাই কি বলবো আমরা, ব্যপ্ত প্রতিফলন। মনে করেন কোন একগুচ্ছ আলোক রশ্মি কোন একটা তলে আপতিত হয়েছে, এই তলটাতে আপতিত হয়েছে একগুচ্ছ আলোক রশ্মি, এবং
প্রতিফলিত সমান্তরালভাবে আপতিত হয়েছে, কিন্তু প্রতিফলিত সমান্তরালভাবে হয়নি, উল্টা পাল্টা হয়েছে। ধরেন এটা এইভাবে চলে গেল, এটা এইভাবে চলে গেল, আর একটা এইভাবে চলে গেল। তার মানে কি আমাদের কি এটা সমান্তরালে এসে সমান্তরালে গিয়েছে? না, উল্টা পাল্টা গিয়েছে। আর এখানে এটা ব্যপ্ত প্রতিফলন, কিন্তু তলটা কি থাকবে না, মসৃণ থাকবে না। তাই এটা কি ব্যপ্ত প্রতিফলন। আর এটা হচ্ছে কি সুষম প্রতিফলন। সুষম আবার একটু সামারাইজ করছি যে সুষম প্রতিফলন হচ্ছে এখানে আপনার একগুচ্ছ আলোক রশ্মি সমান্তরালে এসে কোন মসৃণ তলে আপতিত হয়ে আবার সমান্তরালে ফিরে যাবে, এটা কি নিয়মিত বা সুষম প্রতিফলন। আর ব্যপ্ত প্রতিফলন কি কোন একগুচ্ছ আলোক রশ্মি আমাদের কোন তলে আপতিত হয়ে আবার এটা কি হবে, সমান্তরালে এসে এটা উল্টা পাল্টা যাবে, তাই এটা কি ব্যপ্ত প্রতিফলন। এটা কি ব্যপ্ত প্রতিফলন। আশা করি সবাই নিয়মিত প্রতিফলন এবং সুষম যে প্রতিফলন এবং ব্যপ্ত প্রতিফলন এবং অনিয়মিত যে প্রতিফলন এটা সবাই বুঝতে পেরেছে, ঠিক আছে। তো এখন আসেন তারপরে যে টপিক, এটা কি দর্পণ। দর্পণ কি? দর্পণ চিনেন সবাই? দর্পণ, দর্পণ সারাদিন যে দর্পণের সামনে বসে থাকেন সাজুগুজু করেন মেয়েরা, এটাই হচ্ছে আমাদের কি দর্পণ। আমরা এটাকে বিজ্ঞানের ভাষায় কি বলবো? দর্পণ, আয়না। দর্পণ মানে কি আয়না, সারাদিন তো এটার সামনে সামনে থেকেই সরেন না, পড়ালেখা করবেন কখন? তো আসেন আমাদের যে টপিক দর্পণ, আসেন দর্পণ কি? দর্পণ, দর্পণ যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয় সেটাকে আমরা কি বলি? দর্পণ। দর্পণের সংজ্ঞা কি? যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয় তা হচ্ছে দর্পণ। এখানে আলোর নিয়মিত প্রতিফলন হতেই হবে, তাহলে এটা কি হবে? দর্পণ হবে। এখন সবাই দর্পণ চিনেছেন? দর্পণ মানে হচ্ছে আয়না। এখন আসেন দর্পণ আবার কয় ধরনের? দর্পণ, দর্পণ আবার কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে গুলীয় আর একটা হচ্ছে সমতল। দর্পণ কয় ধরনের? দুই ধরনের, একটা গুলীয় আর একটা কি সমতল দর্পণ। গুলীয় দর্পণ আবার কয় ধরনের? দুই ধরনের, অবতল আর হচ্ছে উত্তল। দর্পণ কয় ধরনের? দুই ধরনের, গুলীয় দর্পণ, সমতল দর্পণ। আবার গুলীয় দর্পণ দুই ধরনের, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। দর্পণ কয় ধরনের? দুই ধরনের, সমতল দর্পণ, গুলীয় দর্পণ। গুলীয় দর্পণ আবার কয় ধরনের? দুই ধরনের, কি কি? অবতল দর্পণ, উত্তল দর্পণ। ক্লিয়ার? এখন আসেন আমরা প্রকার তো আমরা শিখলাম, এখন আসেন আমরা সমতল দর্পণ কি জিনিস, সমতল দর্পণে যাই। সমতল দর্পণ, সমতল দর্পণ প্রতিফলক পৃষ্ঠটি যদি মসৃণ ও সমতল হয় এবং তাতে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাহলে আমরা তাই কি বলবো? সমতল দর্পণ বলবো। প্রতিফলক পৃষ্ঠটি কি হতে হবে? মসৃণ হতে হবে, অর্থাৎ এটা একটা কি ধরনের দর্পণ? সমতল দর্পণ, কারণ প্রতিফলক পৃষ্ঠটি, এটা প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে এটা, ঠিক আছে। এটা একটা কি? সমতল দর্পণ। ক্লিয়ার? আবার এখানে সমতল দর্পণে আলোর প্রতিফলিত নিয়মিত আলোর প্রতিফলন হবে এবং এবং আমাদের যে মসৃণ তল হতে হবে, মসৃণ ও সমতল হয়, ঠিক আছে। এটা হচ্ছে কি? সমতল দর্পণ। এখন গুলীয় দর্পণ কি? যে দর্পণ প্রতিফলক পৃষ্ঠের কোন গোলকের অংশ বিশেষ তাকে গুলীয় দর্পণ বলে। গুলীয় দর্পণটা একটু গোলাকারের হয়। এখন চিন্তা করেন একটা গোলক ধরেন, এটা একটা গোলক, এই গুলীয় দর্পণটা কিন্তু একটা গোলকের কি অংশ বলা হয়েছে, সংজ্ঞাতে কি বলা হয়েছে? গুলীয় দর্পণ যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ কোন মসৃণ কোন গোলকের অংশ বিশেষ, অর্থাৎ এই গোলকটা থেকে যদি আমরা একটা অংশ কেটে নেই তাহলে অংশটা কিরকম হয়? এরকম হয় না?
আমাদের গোলীয় দর্পণটা কিন্তু এরকম এটা কি গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ, গোলীয় দর্পণগুলো কিন্তু আমাদের এরকমই হয় খাঁজকাটের দিকে থাকবে। আর খাঁজকাটা কখন কোন দিকে থাকবে এটা আমরা গোলীয় দর্পণে কিন্তু খাঁজকাটা ভিতরের দিকেও থাকতে পারে, আর কখন ভিতরের দিকে থাকবে কখন বাইরের দিকে থাকবে। আসেন এখন তার জন্য আমাদেরকে জানতে হবে কি উত্তল, আমাদের যে গোলীয় দর্পণের প্রকার অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। উত্তল দর্পণ কি জিনিস, যেটা ভিতরের দিকে খাঁজকাটা থাকবে এটা হচ্ছে কি উত্তল, আর যেটা বাইরের দিকে খাঁজকাটা থাকবে এটা হচ্ছে অবতল। বাইরের দিকে খাঁজকাটা অবতল, ভিতরের দিকে খাঁজকাটা উত্তল। সবাই ক্লিয়ার? অবতল দর্পণ আর উত্তল দর্পণ, জি ক্লিয়ার। এখন আসেন আমাদের গোলীয় দর্পণের, আমরা দর্পণের পরিচয় শিখব। দর্পণের কোন অংশটাকে কি বলে আমরা এটা শিখব। আসেন দর্পণের পরিচয়। এটা কি দর্পণের? গোলীয় দর্পণের পরিচয়। এটা কি দর্পণের পরিচয় হবে? গোলীয় দর্পণের পরিচয়। গোলীয় দর্পণ, ধরেন একটা গোলীয় দর্পণ নিলাম, এটা খাঁজকাটা ভিতরে থাকতে পারে বাইরে থাকতে পারে। আমরা বলি এটা কি দর্পণ? অবতল দর্পণ। অবতল দর্পণ নিলাম, ঠিক আছে। তো এখান থেকে একটা প্রশ্ন, মানে ব্যাস বা ব্যাসার্ধ আমরা যাই করি না কেন, ঠিক আছে, ব্যাস। এখন আসেন যে গোলীয় দর্পণ, এটার কিন্তু একটা কি থাকবে? কেন্দ্র থাকবে। এটা কি থাকবে? কেন্দ্র থাকবে, ফোকাস থাকবে। এখন আসেন গোলীয় দর্পণের আমরা তো আর কিভাবে ব্যাসটা বের করতে পারবো না, আমরা জানি পারবো ব্যাসার্ধ। এটা কোন গোলকের অংশ বেশি সেটা তো আমরা জানি না, ঠিক আছে। গোলকটা অনেক বড় হতে পারে আবার ছোট হতে পারে, ঠিক আছে। তার জন্য আমরা ব্যাসার্ধটা আমরা আমাদের এখানে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা ধরেন এই যে বিন্দুটা, এটা হচ্ছে পি। পি মানে হচ্ছে কি মেরু, মেরু বা পোল, ইংরেজিতে পোল, তাই এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে কি মেরু। এখন আমরা এখান থেকে একটা আনুমানিক একটা দূরত্ব নিলাম, এটা কি ধরবো? এটা ধরবো হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ আর আর কি ব্যাসার্ধ। এখন এটা কি ব্যাসার্ধ, আবার এটা কি মেরু, এবং মেরু এবং ব্যাসার্ধের মাঝখানে আরেকটা বিন্দু থাকবে, সেটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে ফোকাস। ফোকাসকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ। ফোকাসকে এফ দ্বারা প্রকাশ করা হয়। ফোকাস, এটা কি ফোকাস, এটা কি ফোকাস। মেরু এবং কেন্দ্র, কেন্দ্রের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি ফোকাস। এটাকে ব্যাসার্ধ বা আমরা কেন্দ্র বলতে পারি, সরি এটা কেন্দ্র বা ব্যাসার্ধ আমরা যাই বলি না কেন, এটাকে বইয়ের ভাষায় কেন্দ্র, সি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে কি কেন্দ্র, ওকে, সেন্ট্রাল, সেন্ট্রাল, ঠিক আছে। এখন আসেন কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা, এটাকে কি বলা হয়? বক্রতার ব্যাসার্ধ। এটা কি বলা হয়? এটাকে কি আর দ্বারা প্রকাশ করা হয়। আমাদের ওই জায়গায় একটা মিস্টেক হয়ে গিয়েছে, আর দ্বারা এটাকে প্রকাশ করা হয়। এটা কি বলা হয়? বক্রতার ব্যাসার্ধ, ঠিক আছে। এটা কি আর দ্বারা প্রকাশ করা হয়। এখন ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা, এটাকে কি কি বলা হয়? ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব, এটা কি বলা হয়? ফোকাস দূরত্ব। আর যে এই অংশটা, এই বিন্দুটাকে আমরা কি বলি? মেরু অংশ। আর এই যে অংশটা, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ, এটাকে কি বলবো? প্রধান অক্ষ। এটা কি গোলীয় দর্পণের পরিচয়। সবাই বুঝতে পেরেছেন কিনা? দেখেন আবার সামারি করছি।
ধরেন এটা একটা কি গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণের একটা আঁক নিলাম, এই যে মাঝখান বরাবর একটা আঁক নিলাম, এটার যে বিন্দুটা, মাঝের যে বিন্দুটা, এটাকে আমরা কি ধরবো? পি। পি কি? মেরু বা পোল ইংলিশে। আবার যে অংশটা বরাবর আঁক নিলাম, এই যে প্রধান এই যে অংশটা আঁকটা, এটা কি বলা হয়? কি প্রধান অক্ষ। এটা কি বলা হয়? প্রধান অক্ষ। এটা কি বলা হয়? প্রধান অক্ষ। আবার এখানে আরেকটা অংশ, এটা কি বলা হয়? সেন্ট্রাল বা কেন্দ্র। সেন্ট্রাল বা কেন্দ্র। আবার সেন্ট্রাল এবং মেরুর মাঝখানে যে অংশটা থাকবে, এটাকে আমরা কি বলবো? ফোকাস। এটা কি বলবো? ফোকাস। এটা কি বলবো? ফোকাস। ফোকাসকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন আসেন আমাদের যে কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা, এটাকে আমরা কি বলবো? বক্রতার ব্যাসার্ধ। সরি, আমাদের রুমটা বাজারের একদম মাঝখানে, তাই একটু নয়েজ একটু বেশি, একটা মাইকিং যাচ্ছে। সবাই এটা ক্লিয়ার কিনা একটু জানাবে আমাদেরকে, এটা ক্লিয়ার কিনা একটু জানাবে, ঠিক আছে? এখন আসেন আমাদের যে অংশগুলো আমরা লিখেছি, এখন এগুলো সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। আমি পিডিএফ আকারে দিয়ে দেব, তারপর আমি সংজ্ঞাটা একটু বলে দিচ্ছি। আচ্ছা, প্রথম আমাদের যে সংজ্ঞা, আসেন ফার্স্টে মেরু। মেরু কি জিনিস? মেরু হচ্ছে গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে দর্পণের মেরু বলে। প্রতিফলক তলের, গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে কি বলা হয়? মেরু বলা হয়। এটা কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। তারপরে আসেন কি বক্রতার কেন্দ্র কাকে? এটাকে আমরা কি বলবো? কেন্দ্র অথবা বক্রতার কেন্দ্র, ও এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। গোলীয় দর্পণের যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? বক্রতার কেন্দ্র। গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? বক্রতার কেন্দ্র। ঠিক আছে? এখন আসেন বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ কাকে বলে? কোন একটি গোলীয় দর্পণের মেরু বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলে। একে আর দ্বারা প্রকাশ করা হয়। এই যে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, এটাকে কি বলা হয়? বক্রতার ব্যাসার্ধ। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো তারপর আসেন আমাদের বক্রতার ব্যাসার্ধ শেষ হয়েছে। তারপর আসেন প্রধান অক্ষ। প্রধান অক্ষ কি? গোলীয় দর্পণের মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রান্ত সরলরেখা। এই যে মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যে অতিক্রান্ত যে সরলরেখাটা গিয়েছে, এটাকে আমরা কি বলি? প্রধান অক্ষ। এটাকে আমরা কি বলবো? প্রধান অক্ষ। ঠিক আছে? এখন গৌণ অক্ষ একটা জিনিস আছে। গৌণ অক্ষ মেরুবিন্দু ব্যতীত দর্পণের প্রতিফলক পৃষ্ঠ উপরস্থ যে কোনো বিন্দু বা বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরলরেখাকে গৌণ অক্ষ বলে। গৌণ অক্ষ কি? মেরুবিন্দু ব্যতীত, এই বিন্দুটা ব্যতীত যে কোনো অংশটাকে আমরা কি বলবো? যদি কোনো সরলরেখা যায়, সেটাকে আমরা কি বলবো? গৌণ অক্ষ বলবো। এবং তারপর আমাদের যেটা আছে প্রধান ফোকাস। প্রধান ফোকাস কি জিনিস? মেরুর মেরু এবং বক্রতার কেন্দ্রের মাঝে আমাদের যে বইয়ের সংজ্ঞাটা আছে, এটা একটু দেখি। গোলীয় দর্পণের আপতিত প্রধান অক্ষের নিকটবর্তী সমান্তরাল রশ্মি গুচ্ছে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হয় বলে মনে হয়, তাকে প্রধান ফোকাস বলে। একে এফ দ্বারা প্রকাশ করা হয়। তারপর আসেন ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব কি? ফোকাস দূরত্ব হচ্ছে গোলীয় দর্পণের মেরু বিন্দু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। সবাই সংখ্যাগুলো ক্লিয়ার? সংখ্যাগুলো আমি বলে দিয়েছি, আপনারা নোট করে নেন। এখন আসেন ফোকাস দূরত্ব কিভাবে বের করা হয়। ফোকাস দূরত্ব বের করা হয় f বাই r দ্বারা। এটা সূত্র। ফোকাস দূরত্ব, ফোকাস
দূরত্ব। এটা কিসের সূত্র? ফোকাস দূরত্বের সূত্র। এখন আসেন আমাদের যে পরবর্তী টপিক, প্রতিবিম্ব। কোনো কিছু না বুঝলে কিন্তু কমেন্ট করবেন, আমরা অ্যানসার দিব, ঠিক আছে? প্রতিবিম্ব। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, আয়নাতে কিন্তু আমাদের সেম একটা, আমাদের মতো একটা মানুষকে আবার সেম একটা আয়নাতে দেখতে পাই, ওইটা আমাদের কি? প্রতিবিম্ব। ঠিক আছে, প্রতিবিম্ব ক্লিয়ার? এখন আসেন বইয়ের সংজ্ঞা দেখি। কোন একটি বিন্দু হতে কতগুলো আলোক রশ্মি গমন করে একটি তলে পতিত হওয়ার পর যদি প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মি গুলো একটি বিন্দুতে মিলিত হয় বা কোনো একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। আবার আসেন প্রতিবিম্ব আবার দুই ধরনের, একটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব আর একটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। জি ওয়ালাইকুম আসসালাম। ক্লাস করেন, এত লেট কেন? বাস্তব প্রতিবিম্ব, বাস্তব প্রতিবিম্ব এটা যেটা আমাদের সামনে মিলিত হবে, দর্পণের সামনে মিলিত হবে, এটা হচ্ছে কি? বাস্তব প্রতিবিম্ব। এখন বাস্তব প্রতিবিম্বের আমাদের যে সংজ্ঞাটা আছে ওইটা দেখি। কোন বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ কোন তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর যদি দ্বিতীয় কোন বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হবে তাহলে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব বলে। আবার অবাস্তব প্রতিবিম্ব যেটা আমরা যে নিঃসৃত আলোক রশ্মি কোন তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর যদি দ্বিতীয় কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, মানে এটা কি বাস্তবে আমরা দেখতে পারবো না কিন্তু মনে হবে যে এখান থেকে এটা মিলিত হতে পারে বা হচ্ছে, তবে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর কি বলা হয়? অবাস্তব প্রতিবিম্ব। যেটা মনে হবে এটা হচ্ছে আমাদের অবাস্তব, আর যেটা আমরা সরাসরি দেখতে পাবো, প্রত্যক্ষভাবে আমাদের সামনে হবে, মিলিত হবে, এটাকে আমরা কি বলবো? বাস্তব। ওকে, এখন আমরা কিন্তু আমাদের যে রশ্মি চিত্র, 7টা রশ্মি চিত্র আছে, 7টা টোটাল করে 7টা রশ্মি চিত্র। এখন 7টা যে রশ্মি চিত্র আঁকবো, এখন কিসের আলোকে আঁকবো? এই 7টা রশ্মি চিত্র আঁকার জন্য আমাদের 3টা রুলস আছে। কয়টা রুলস? 3টা রুলস। আসেন 3টা রুলস কি? রেখাংকীয় দর্পণ রশ্মি চিত্র অঙ্কনের নিয়ম। স্যার এটা হচ্ছে আমাদের প্রতিফলন, আলোর প্রতিফলন, পদার্থবিজ্ঞানের প্রতিফলনের 8ম অধ্যায়। আপনি যদি অন্য গ্রুপের হয়ে থাকেন তাহলে এই ক্লাসটা আপনার জন্য না, আর যদি আপনি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ক্লাসটা আপনার জন্য, ঠিক আছে? তো আসেন আমাদের যে প্রথম যে রুলস, 1 নাম্বার, আমাদের 3টা রুলস। প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। প্রথম রুলস কি? প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। এটাকে আমরা সি দিলাম বক্রতা কেন্দ্র, আবার বক্রতা কেন্দ্র এবং মেরুর মাঝখানে যেটা থাকবে এটাকে আমরা কি দেব? ফোকাস। তার মানে কি? প্রধান অক্ষের সমান্তরালে যেই রশ্মিটা দর্পণে আপতিত হবে সেটা কি দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাবে। এটা কি হবে? প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট রুলস। সেকেন্ড রুলস,
প্রধান ফোকাসের মধ্য দিয়ে আপতিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। দেখেন এটা কি সি, এটা এফ। ধরেন প্রধান ফোকাস দিয়ে একটা রশ্মি আপতিত হয়েছে, কিভাবে আপতিত হয়েছে দর্পণে, এটা প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়েছে। এখন প্রধান ফোকাস দিয়ে যখন দর্পণের কোনো রশ্মি আপতিত হবে, এটা অবশ্যই দিকে খাঁজ কাটা থাকবে, আপতিত হবে, তখন এটা কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসবে, প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসবে। এটা নাম্বার 2, নাম্বার 2 রুলস। এই রুলস আপনাকে রশ্মি চিত্র অঙ্কন করতে হলে আপনাকে জানতে হবে বাধ্যতামূলক। এগুলো ছাড়া আপনি রশ্মি চিত্র আঁকা কল্পনাও করতে পারবেন না, ঠিক আছে? 3 নাম্বার লাস্ট রুলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটাই কম ইম্পর্টেন্ট না, তিনটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট রুলস, ঠিক আছে? 3 নাম্বার যে রুলস, একটা দর্পণ দিলাম, গোলীয় দর্পণ, এটা কেন্দ্র, এটা ফোকাস। এখন ধরেন আমাদের কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি যায়, তাহলে এই রশ্মিটা আবার কেন্দ্র দিয়ে ফিরে আসে। যদি এখান থেকে যায়, যেখান দিয়ে যাবে আবার এখান দিয়ে ফিরে আসবে। এটাই কি বলবো আমরা 3 নাম্বার রুলস, কেন্দ্র দিয়ে গেলে আবার কেন্দ্র দিয়ে ফিরে আসে। আর এটা হচ্ছে আমাদের 3টা রুলস। প্রথম রুলস কি, আসেন একটু সামারি করি। প্রথম রুলস হচ্ছে কোন রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, সেটা কি হবে, প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাবে। দ্বিতীয় রুলস, কোন রশ্মি প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হবে, এটা কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে বের হয়ে আসবে। ওকে, 2টা রুলস ডান। থার্ড রুলস হচ্ছে কেন্দ্র দিয়ে যাবে প্রধান অক্ষ বরাবর, দর্পণ আপতিত হবে আবার কেন্দ্র দিয়ে ফিরে আসবে, কেন্দ্র দিয়ে যাবে প্রধান অক্ষ বরাবর, আপতিত আবার কেন্দ্র দিয়ে ফিরে আসবে। ওকে, 3টা রুলস ক্লিয়ার। এখন আমাদের যে আমরা তো যেহেতু চিত্রগুলো অঙ্কন করব, আমাদের বলছে 7টা চিত্র আছে। এই 7টা চিত্রে আমাদের যে অবতল দর্পণ আছে, অবতল দর্পণের হচ্ছে 6টা রুলস, 6টা চিত্র। এই 6টা চিত্র আমরা একটু আলোচনা করি। জি, এখন আসেন এটা কি একটা অবতল দর্পণ, কারণ খাঁজ কাটা কি বাইরের দিকে। এখন অবতল দর্পণের কোথায় কোথায় আমাদের বস্তু থাকবে, লক্ষ্য বস্তু থাকবে, কি আলোকে আমরা আমাদের যে চিত্র এটা অঙ্কন করব। আসেন ফার্স্টে আমাদের লক্ষ্য বস্তু থাকবে এক নম্বরে একটা লক্ষ্য বস্তু থাকবে, এটা থাকবে কোথায়, এটা কিন্তু আমাদের যে প্রধান অক্ষ এখানে থাকবে না, এটা থাকবে কোথায়, অসীমে। এক নাম্বার যেটা, এটা কোথায়, অসীমে। অসীম থেকে কোনো একটা আলোক রশ্মি দর্পণে এসে পড়বে, এটা দেখবেন আমরা যখন চিত্র অঙ্কন করব তখন দেখবেন, ঠিক আছে? এখানে আমরা বলে দিয়েছি এক নাম্বার কোথায়, অসীমে। এক নাম্বার কোথায়, অসীমে। 2, এটা হচ্ছে 2 নাম্বার 2 পয়েন্ট। 2 পয়েন্ট কি, অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে। অসীম এবং বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র কয় নম্বরে, 3 নম্বরে। এই দুইটার মাঝে হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। এই 2 নাম্বার পয়েন্টটা, এই 2 নাম্বার পয়েন্টটাতে আমাদের একটা লক্ষ্যবস্তু থাকবে। কয়টা চিত্র গেল, 2টা। এখন আসেন আমাদের যে থার্ড 3 নাম্বারে আমাদের থাকবে কোথায়, বক্রতার কেন্দ্রে। লক্ষ্যবস্তুর অবস্থান থাকবে কোথায়, বক্রতার কেন্দ্রে। রুলস কয়টা হয়েছে, 3টা ডান। ওকে, তারপর আসেন 4 নাম্বার। 4 নাম্বার কোথায় থাকবে, এখানে। 4 নাম্বার থাকবে এখানে।
4 নাম্বার এটা কোথায়? কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে, এটা হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে, কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে 4 নাম্বার গেল। এখন আসেন 5 নাম্বার। 5 নাম্বার লক্ষ্যবস্তু কোথায় থাকবে? এটা হচ্ছে কি বলবো, প্রধান ফোকাস। প্রধান ফোকাসে থাকবে 5 নাম্বার। 6 নাম্বার, 6 নাম্বারে কি থাকবে? 6 নাম্বারে থাকবে হচ্ছে ফোকাস এবং মেরুর মাঝে। ফোকাস এবং মেরুর মাঝে যেটা থাকবে এটা হচ্ছে 6 নাম্বার। আর 0 0 হচ্ছে দর্পণের পিছনে থাকবে। এটা আমরা কোথায় দেখব? উত্তল দর্পণ। হ্যাঁ, উত্তল দর্পণ। তো এখন আসেন, এখানে একটা নোট দেওয়া হয়েছে। নোটটা কি? সর্বদাই লক্ষ্যবস্তু এবং বিম্বের অবস্থানের যোগফল কত হবে? 6 হবে। আচ্ছা, এটা কি জিনিস? ধরেন আপনার যে লক্ষ্যবস্তুটা, লক্ষ্যবস্তু কোথায় আছে? 2 এ আছে। কোথায় আছে? 2 এ আছে। এখন এটার যোগফল কত হবে? 6 হতে হবে। লক্ষ্যবস্তু এবং যে বিম্বটা তৈরি হবে, প্রতিবিম্বটা, এই দুইটা যখন যোগ করব, ধরেন লক্ষ্যবস্তু কততে আছে? 2 এ আছে। এখন আমাদের কি করতে হবে? 6, যোগফল অবশ্যই 6 থাকতে হবে। তাহলে 2 নাম্বারটা যে প্রতিবিম্ব, এটা প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? 4 এ, অবশ্যই 4 এ তৈরি হবে। 1 নাম্বারটা, 1 এরটা কোথায় তৈরি হবে? 5 এ। তারপর 3 এরটা কোথায় তৈরি হবে? 3 এরটা 3 এই তৈরি হবে। তারপর 4 এরটা কোথায় তৈরি হবে? 4 এরটা 2 এ। তারপর 5 এরটা একই। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তার মানে যে 6 হবে, 6 হলে আপনার চিত্র ঠিক আছে। 6 হলে আপনার চিত্র ঠিক আছে। এখন আসেন আমাদের যে 5 চিত্র, এটা কি? এটা হবে অসীম থেকে আসবে। আসেন, এখন আসেন আমাদের যে 1 নাম্বার চিত্র, লক্ষ্যবস্তু অসীম দূরে অবস্থিত। এটা কোন দর্পণে? অবতল দর্পণে। অসীম দূর থেকে দেখেন, আমরা রশ্মি চিত্রটা খেয়াল করি। এই দেখেন, লক্ষ্যবস্তু অসীম থেকে এসেছে, আমরা ডটের দ্বারা বুঝিয়েছি। ঠিক আছে, এখন এটা কোথায় এসেছে? প্রধান অক্ষ বরাবর এটা তির্যক ভাবে দর্পণে আপতিত হয়েছে। কিভাবে? তির্যক ভাবে দর্পণে আপতিত হয়ে কি জি স্যার, জি স্যার। এখন আমরা সহজে খুব রশ্মি চিত্রগুলো ভালোভাবে অঙ্কন করতে পারবো। অঙ্কন করতে আমাদের যে বাধ্যতামূলক যে রুলস, 3টা রুলস আমাদেরকে জানতে হবে। আর লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় কোথায় হবে এটা জানতে হবে, আর কোথায় মিলিত হবে। যে ট্রিক্সটা দেখিয়েছি, 6 হতে হবে যোগফল, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো আসেন আমরা যাই, করাই যাই। ঠিক আছে, এখন আসেন, ধরেন এখান থেকে অসীম থেকে কোন আলোক রশ্মি দর্পণে আপতিত হয়, আবার এখানে চলে আসার পর দেখেন এটা কিন্তু সমান্তরাল ভাবে আপতিত হয়নি, এটা তির্যক ভাবে আপতিত হয়েছে। আপতিত হয়ে তারা কোথায় এসে মিলিত হয়েছে? দেখেন, দুইটা আলোক রশ্মি এসেছে, কোথায় এসে মিলিত হয়েছে? এটা কি? ফোকাস। তাইলে এটা ফোকাস তল, ফোকাস থেকে তলে, ফোকাস তলে মিলিত হয়েছে। কোথায় মিলিত হয়েছে? ফোকাস তল। এখন আসেন, এখানে কিন্তু এটা পি আছে কেন্দ্র, আর সরি, পি হচ্ছে পোল, মেরু, এখানে পি আছে। এখন আমাদের যে বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি, আমরা চিত্রটা আঁকার পর আমরা একটা ব্যাখ্যা দিব। এখন ব্যাখ্যাটা কিভাবে দিব? আমাদের যখন ক্লাস শেষ হবে তখন আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব যে ব্যাখ্যাটা কিভাবে দিবেন। আমি লিখে সবগুলো চিত্রের ব্যাখ্যা আমার কাছে লেখা আছে, ব্যাখ্যা কিভাবে লিখবেন পরীক্ষায় আসলে
ওইভাবে আমি পিডিএফ এ দিয়ে দিব, ঠিক আছে? তো এখন আসেন আমরা যারা আমাদের গ্রুপে এখনো অ্যাড হন নাই, আমাদেরকে মেসেজ দিয়ে অ্যাড হয়ে দিবেন, আর আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করে দিবেন, অথবা আমাদের গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করে দিবেন, আমরা অ্যাড করে দিব। ওকে, ফাইন। এখন আসেন আমরা দেখি যে রশ্মি চিত্রটা অঙ্কনের পর বিম্বের অবস্থান, আকৃতি এবং প্রকৃতি কেমন হয়েছে। অবস্থান কোথায় হয়েছে দেখেন, বিম্ব যেটা মিলিত হবে, মিলিত অংশটাকে আমরা কি বলবো, বিম্ব বলবো। বিম্বের অবস্থান কোথায় হচ্ছে, ফোকাস তলে। বিম্বের অবস্থান ফোকাস তলে। আর প্রকৃতি কি, বাস্তব। প্রকৃতি কি, বাস্তব, কারণ এটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি, দর্পণের সামনে হয়েছে, তার মানে এটা কি বাস্তব, দর্পণের সামনে হবে বাস্তব। ওকে, এখন আসেন এটা কি বাস্তব এবং কি উল্টো। উল্টো কিভাবে হলো, উল্টো কিভাবে হলো, এই যে দেখেন আমাদের যে লক্ষ্যবস্তু কোথায়, অসীমে, এটা কোথায়, এই প্রধান অক্ষের উপরে না, এই উপর থেকে এটা উল্টা ভাবে এটা মিলিত হয়েছে না এখানে, তাই এটা আমরা কি লিখবো, উল্টো লিখব। এখন আকৃতি, আকৃতি অত্যন্ত খর্বিত। আমরা যদি এখান থেকে কোন, ধরেন সাপোজ এখান থেকে একটা লক্ষ্যবস্তু নেই, এখানে লক্ষ্যবস্তু নিলে লক্ষ্যবস্তুটা কিন্তু যে বিম্বটা তৈরি হয়েছে এটা থেকে অনেক বড়। এখন এই যে আমাদের যে লক্ষ্যবস্তুটা থেকে আমাদের যে আলোক রশ্মি এসেছে, এই লক্ষ্যবস্তুটা কিন্তু অসীমে, এটা কত বড় হবে আমরা জানি না, তাই আমরা লিখতে পারি কি, বিম্বের আকৃতি কি হবে, অত্যন্ত কি খর্বিত, অত্যন্ত ছোট। খর্বিত মানে কি ছোট, আর বড় হলে আমরা দেখব কি বিবর্ধিত, বিবর্ধিত। নাম্বার 2, নাম্বার 2 কোথায়, অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে। অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে কি থাকবে, বক্রতার কেন্দ্রের মাঝে আমাদের লক্ষ্যবস্তু থাকবে। দেখেন এটা হচ্ছে অসীম আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এর মাঝে আমাদের দেখেন এখানে একটা লক্ষ্যবস্তু দেওয়া হয়েছে। এখন লক্ষ্যবস্তুটা থেকে প্রথমে কি হয়েছে দেখেন, প্রধান অক্ষ বরাবর একটা আলোক রশ্মি দর্পণে আপতিত হয়েছে। প্রধান অক্ষ বরাবর যদি দর্পণে কোনো আলোক রশ্মি আপতিত হয়, আপতিত হয়, তাহলে এটা কি হবে, প্রধান ফোকাস দিয়ে বের হবে। দেখেন প্রধান ফোকাস দিয়ে বের হয়েছে, রাইট। নাম্বার 2, এখানে আরেকটা রশ্মি আপতিত হয়েছে, সেটা কি কেন্দ্র দিয়ে গিয়েছে, কেন্দ্র দিয়ে গিয়ে আবার কেন্দ্র দিয়ে ফিরে এসেছে। এটা হচ্ছে আমাদের নাম্বার 3 রুলস, ঠিক আছে। এখন দেখেন আমাদের যে একটা বিন্দু তৈরি হয়েছে, অর্থাৎ রশ্মি দুটো যে মিলিত হয়েছে, কোথায় মিলিত হয়েছে, আমাদের রশ্মি দুটো মিলিত হবে, কোথায় মিলিত হয়েছে, সেন্টার এবং ফোকাসের মাঝে। সেন্টার এবং ফোকাসের মাঝে আমাদের যে বিন্দুটা তৈরি হয়েছে, এটা কোথায়, সেন্টার এবং অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। এখন দেখেন আমরা লিখব বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে। অবস্থান কোথায়, বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে। প্রকৃতি কেমন, প্রকৃতি কি বাস্তব, উল্টো, কারণ আমরা দেখতে পাচ্ছি বাস্তব, আর লক্ষ্যবস্তু হচ্ছে এদিকে আর বিম্বতে রয়েছে এদিকে, তার মানে এটা একটা উল্টো, তাই এটা উল্টো। এখন আকৃতি কেমন, খর্বিত, কারণ লক্ষ্যবস্তু থেকে দেখেন আমাদের লক্ষ্যবস্তু থেকে যে বিম্বটা পেয়েছে এটা কিন্তু ছোট, লক্ষ্যবস্তু থেকে এটা কি ছোট, তাই আমরা এটা কি বলবো, খর্বিত। আমাদের দুইটা নিয়ম শেষ। চিত্র কিভাবে আঁকবেন ডিটেইলস আমরা আমাদের যে পিডিএফ দিব ওই পিডিএফ এ দেখতে পাবেন। এখানে জাস্ট দেখেন যে কিভাবে এসে আমাদের রুলস অনুযায়ী চিত্রগুলো আঁকা হয়েছে কিনা। এখন আসেন 3 নাম্বার, লক্ষ্যবস্তু কোথায় হবে, কেন্দ্রে হবে। লক্ষ্যবস্তুটা দেখেন কেন্দ্রে দেওয়া আছে, লক্ষ্যবস্তু কোথায় দেওয়া আছে, কেন্দ্রে। এই দেখেন এই যে এটার মধ্যে সেন্টার, এটা হচ্ছে প্রধান ফোকাস আর এটা হচ্ছে মেরু। এখন দেখেন লক্ষ্যবস্তু আমাদের কোথায় দেওয়া আছে, কেন্দ্রে দেওয়া আছে।
এখন কেন্দ্র থেকে লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাস এই লক্ষ্যবস্তু থেকে প্রধান অক্ষ বরাবর আপতিত হবে, তাহলে এটা প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাবে। দ্বিতীয়, আমাদের এটা হচ্ছে কয় নাম্বার রুলস? প্রথম রুলস। দ্বিতীয় রুলস আমরা এখানে অ্যাপ্লাই করব। যখন কোন লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি যখন প্রধান ফোকাস দিয়ে যাবে, তখন এটা প্রধান অক্ষের সমান্তরালে বের হয়ে আসবে। এখন দুইটা যখন রশ্মি এখানে এসেছে, মিলিত হয়েছে কোথায়? বক্রতার কেন্দ্রে। বক্রতার কেন্দ্র হচ্ছে এটা, মিলিত হয়েছে এখানে। তার মানে কি? এই দেখেন, বিম লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর বিমের দৈর্ঘ্য কিন্তু সেম সেম। তার মানে কি? এটার আকৃতি কেমন হবে? আকৃতি হবে সমান। লক্ষ্যবস্তুর আকৃতি এবং বিম্বের আকৃতি সমান হবে। তাই আমরা লিখতে পারি কি? অবস্থান কোথায়? বক্রতার কেন্দ্রে। কেন্দ্রে এসে এটা মিলিত হয়েছে। কেন্দ্রতে লক্ষ্যবস্তুর একটা কেন্দ্রতে এসে মিলিত হয়। কারণ 3 3 কত? 6। এটা ফার্স্ট মিলাবে, ঠিক আছে? তো এটা আমাদেরকে আমরা মিলালাম। তারপর আসেন, আমাদের লক্ষ্যবস্তু কোথায়? লক্ষ্যবস্তু সমান হবে। লক্ষ্যবস্তু সমান হবে। এখন আসেন, লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র যদি প্রধান ফোকাস এর মধ্যে হয়, বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মধ্যে হয় অবতল দর্পণের ক্ষেত্রে, প্রথম দর্পণ অবতল দর্পণের ক্ষেত্রে, তাহলে দেখেন কোথায় লক্ষ্যবস্তু কোথায় হবে? কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। এই দেখেন এখানে একটা লক্ষ্যবস্তু দেওয়া আছে। এখন ফার্স্টে একটা লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে। কিভাবে? প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে এসেছে, রাইট? প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে আসে। দ্বিতীয়ত, প্রধান এখন আরেকটা আলোক রশ্মি কোথায় গিয়েছে? কেন্দ্র দিয়ে গিয়ে আবার কেন্দ্র দিয়ে ফিরে এসেছে। এটা হচ্ছে আমাদের এখানে দুইটা রুলস। সবগুলো চিত্রের ক্ষেত্রে আমাদের যে তিনটা রুলস আছে, তিনটা থেকে দুইটা রুলস অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তো এখন আমাদের দেখেন চারটা কিন্তু শেষ, আর মাত্র তিনটা চিত্র। তারপর আমাদের এই অধ্যায়ের চিত্র শেষ। তারপর আমরা আমাদের যে সূত্র আছে, দুইটা সূত্র দেখব। তারপর আমরা সিকিউ সলভে চলে যাব। এখন আসেন আমাদের যে 5 নাম্বার লক্ষ্যবস্তু, 5 নাম্বারে আমরা চলে এসেছি। 5 নাম্বার লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে হলে কি করব? লক্ষ্যবস্তুটা দেখেন কোথায় আছে? প্রধান ফোকাস। এখন প্রধান ফোকাস থেকে যে লক্ষ্যবস্তুটা এখানে আসলো, আসার ফলে দেখেন এই লক্ষ্যবস্তু থেকে একটি আলোক রশ্মি দর্পণে আপতিত হয়েছে। কি বরাবর? প্রধান অক্ষ বরাবর। প্রধান অক্ষ বরাবর যখন দর্পণে আপতিত হবে, তখন সেটা প্রধান ফোকাস দিয়ে বের হয়ে আসবে। প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাবে। তারপর আরেকটা আলোক রশ্মি, কি বলেছে? দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখেন আপনি একটা অ্যাপ্লাই করতেছেন, দ্বিতীয়টা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো দ্বিতীয় সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, দেখেন আমরা যে কেন্দ্র সূত্র আছে, কেন্দ্র সূত্র যদি অ্যাপ্লাই করি এখানে, কারণ আমরা ইতিমধ্যে প্রধান অক্ষ দিয়ে গেলে প্রধান ফোকাস দিয়ে বের হয়, এই সূত্র আমরা অ্যাপ্লাই করে ফেলেছি। তাই এটা আমরা এখন অ্যাপ্লাই করতে এখানে আর পারা যাচ্ছে না। আমরা এটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তো এখন আমরা কেন্দ্র সূত্রটা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে কেন্দ্র দিয়ে গিয়ে কেন্দ্র দিয়ে ফিরে এসেছে। ঠিক আছে? কেন্দ্র দিয়ে গিয়ে কেন্দ্র দিয়ে ফিরে এসেছে। এখন দেখেন এখানে কিন্তু ডট ডট দেওয়া আছে। কেন ডট ডট দেওয়া আছে? কারণ এখানে যে লক্ষ্যবস্তুটা আছে এটা কোথায় আছে? প্রধান ফোকাস। প্রধান ফোকাস কত নম্বরে? 5। মিলিত হবে কোথায়? 1 মিলিত হবে, তাহলে এটা হবে কত? 6 হলে তো আমরা জানি একে যে লক্ষ্যবস্তু থাকবে, তাহলে একে লক্ষ্যবস্তুটা কোথায় থাকবে? অসীমে। তার মানে কি? আমাদের 5 যদি, অর্থাৎ প্রধান ফোকাস যদি আমরা বিম্ব লক্ষ্যবস্তু রাখি, তাহলে আমাদের বিম্ব তৈরি হবে কোথায়? অসীমে, অর্থাৎ 1 নম্বরে। ক্লিয়ার? এখন আসেন অবস্থান কোথায় হবে? অসীমে। আমরা এগুলো যখন ব্যাখ্যা দিব, ব্যাখ্যার শেষে কিন্তু আমাদেরকে এটা মাস্ট লিখে দিতে হবে। আমার যে পিডিএফ আছে, পিডিএফ কিন্তু এটা লেখা আছে। কিভাবে লিখবেন? যেভাবে লেখা আছে সেভাবে হুবহু কপি করে দিবেন, ঠিক আছে? তো এখন আছে প্রকৃতি কেমন হবে? অত্যন্ত বিবর্ধিত, কারণ এটা অসীম মিলিত।
লক্ষ্য বস্তুটা কিন্তু দেখেন ছোট, এখন অসীমে যেহেতু নির্দিষ্ট এটা এইভাবে যেতে থাকবে, কিন্তু প্রধান অক্ষরটা এইভাবে থাকবে। তো দেখেন এটা থেকে এটা দূরত্বটা কতটুকু হবে, অনেক বড় হবে। তাই এটা কি লিখতে পারবো, বড় হলে আমরা এখানে কি লিখবো, অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। সবাই আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন আমাদের যে নাম্বার 6, অর্থাৎ অবতল দর্পণের লাস্ট চিত্র। অবতল দর্পণের লাস্ট চিত্র, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, কোনো কথা নাই এখন। লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে। লক্ষ্যবস্তু কোথায় হবে, প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে। দেখেন এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে মেরু। লক্ষ্যবস্তুটা প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে। প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে। দেখেন এখানে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে প্রধান অক্ষ ফিরে এসেছে, আবার কেন্দ্র দিয়ে আরেকটা গিয়ে কেন্দ্র দিয়ে ফিরে এসেছে। এখন আমাদের হচ্ছে দেখো তো 6 এ হলে মিলিতে হবে 0 তে, এখানে আমাদের 6 হবে। এখন আমরা যখন আপনাদেরকে চিত্রটা দেখিয়েছিলাম তখন কিন্তু অবশ্যই একটা চিত্রটা এইভাবে দেখিয়েছিলাম যে এখানে একটা পয়েন্ট ছিল, এটা 2, এটা সেন্টারে 3, ফোকাসে 4, এখানে 5, সরি এটা 2 ছিল, এটা 3, অসীমে 1, এখানে এবার আবার ছিল 4, ফোকাস ছিল 5, এবং যে ফোকাস এবং মেরুর মাঝখানে ছিল 6। আরেকটা বিন্দু ছিল চিত্রের বাইরে 0। এখন যেহেতু আমাদেরকে দুইটা প্রতিবিম্ব এবং লক্ষ্যবস্তুর নাম্বার যোগ করলে যাতে 6 হয়, সেই ক্ষেত্রে 6 হতে হবে। 6 হইতে হলে তাহলে এটা মিলবে কোথায়, দর্পণের বাইরে, অর্থাৎ অবাস্তব। এটা দর্পণের বাইরে হবে। দেখেন এর আগে চিত্রটা দেখেন যে প্রকৃতি কেমন ছিল, বাস্তব উল্টো, বাস্তব এবং কি ছিল, উল্টা ছিল। আবার অথবা কি অবাস্তব ও সোজা, অবাস্তব ও সোজা, এটা অবাস্তব কারণ এটা অসীম মিলিত হবে, এটা অবাস্তব। ঠিক আছে, তো এই চিত্রটার ক্ষেত্রে দেখেন এটার ক্ষেত্রে দুইটাই হতে পারে। আবার 6 নাম্বার যে চিত্র আছে এই চিত্রটার ক্ষেত্রে অবাস্তব এবং সোজা হবে, অবাস্তব এবং সোজা। কারণ দেখেন এই যে লক্ষ্যবস্তু হচ্ছে এখানে, বিন্দু তৈরি হচ্ছে এখানে, তার মানে এটা কি সোজা তৈরি হচ্ছে না, এটা তার উল্টা হচ্ছে না, এটা লিখবো কি সোজা। ওকে, এটা কোথায় অবস্থান, কোথায়, দর্পণের পিছনে। এটা কোথায় মিলিত হবে, দর্পণের পিছনে মিলিত হবে। আকৃতি কেমন হবে, বিবর্তিত। দেখেন এটা হচ্ছে লক্ষ্যবস্তুর আকৃতি আর এটা হচ্ছে বিম্বের আকৃতি, তার মানে বিম্বের আকৃতি কি হবে, বিবর্তিত। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। আমাদের 6টা চিত্র শেষ, একদম এবার আমাদের লাস্ট চিত্রে চলে এসেছি। লাস্ট চিত্র, লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় হবে, এটা কি কোন দর্পণ, উত্তল দর্পণে লক্ষ্যবস্তু রাখলে উত্তল দর্পণের ক্ষেত্রে কয়টা, একটাই। দেখেন লক্ষ্যবস্তু কোথায় রাখা হয়েছে, এখানে একটা লক্ষ্যবস্তু রাখা হয়েছে। এখন দেখেন প্রধান অক্ষ বরাবর একটা লক্ষ্যবস্তু রাখার ফলে এটা কোথায় দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে, প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে, এই দেখেন প্রধান অক্ষের সমান্তরালে এটা যাবে, যাওয়ার পর এটা ফোকাস দিয়ে বের হয়ে যাবে। ওকে, আবার একটা কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে বের হয়ে যাবে, রাইট। তো এখন আসেন ফোকাস এবং কেন্দ্র দিয়ে যে বিন্দুগুলো দিয়েছে এটা কোথায় মিলিত হয়েছে, এখানে। তো এখানে মিলিত হওয়ার ফলে আমরা দেখেন এটা হচ্ছে কি লক্ষ্যবস্তু, এটা থেকে এটা ছোট, তার মানে এটা কি বিম্বের আকৃতি গর্বিত। দেখেন দর্পণের মিলিত হবে কোথায়, দর্পণের পিছনে, যে দর্পণের পিছনে মিলিত হচ্ছে। এটা কোন দর্পণ, গোলীয় দর্পণ, গোলীয় দর্পণের উত্তল দর্পণ, গোলীয় দর্পণের কি দর্পণ, এটা উত্তল দর্পণ। মিলিত হয়েছে কোথায়, দর্পণের পিছনে। এবং প্রকৃতি কেমন, অবাস্তব সোজা, আকৃতি কেমন, গর্বিত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের ইতিমধ্যে 7টা যে চিত্র ছিল 7টা চিত্র শেষ, 7টা চিত্র শেষ হয়েছে, সবাই বুঝতে পেরেছেন। আমাদের কি বাকি আছে,
আমাদের আর বেশি কিছু বাকি নাই, আমরা একদম অধ্যায় শেষের দিকে চলে এসেছি। আমরা দর্পণের ব্যবহার দেখব, আর হচ্ছে বিবর্ধনের দুইটা সূত্র আছে, দুইটা সূত্র দেখব, দেখে তারপর আমাদের অঙ্কে ম্যাথে চলে যাব। এখন আমরা দর্পণের ব্যবহার শিখব। কারণ দর্পণের ব্যবহার থেকে কিন্তু মাঝে মধ্যে কোশ্চেন চলে আসে, দর্পণের ব্যবহার আমাদেরকে একটু জানতে হবে। জাস্ট আমি মুখে বলবো, আপনারা নোট করবেন। ওকে, আমি মুখে বলে দিব, আপনারা নোট করবেন। ভিডিও করতেছেন? ওকে, তো আসেন দর্পণের ব্যবহার শিখি আমরা। ফার্স্টে আসেন সমতল দর্পণ। সমতল দর্পণের ক্ষেত্রে আমাদের কোথায় কোথায় সমতল দর্পণ ব্যবহার করা হয়? সমতল দর্পণ ব্যবহার করা হয় পাহাড়ি রাস্তার পাকে পেরিস্কোপ তৈরিতে, দৃষ্টিশক্তি পরীক্ষা করার জন্য, এবং বর্ণমালা পাঠের সুবিধার্থে আমরা কি দর্পণ ব্যবহার করে থাকি? সমতল দর্পণ ব্যবহার করে থাকি। এখন পাহাড়ি রাস্তার ক্ষেত্রে যখন আঁকাবাঁকা রাস্তা থাকে, তখন আঁকাবাঁকা রাস্তার ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন অনেক সময় রাস্তার কোনায় আমাদের দর্পণ লাগানো থাকে, অর্থাৎ আয়না লাগানো থাকে, কারণ আমরা যেন যে ওই পাশ থেকে কোনো গাড়ি আসছে কিনা তা আমরা দেখতে পারি। ঠিক আছে, তার জন্য আমরা কি দর্পণ ব্যবহার করে থাকি? সমতল দর্পণ ব্যবহার করে থাকি। তারপর আসেন আমাদের অবতল দর্পণ। অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয় হচ্ছে আমাদের যে টর্চ লাইট এবং দন্ত চিকিৎসার ক্ষেত্রে, অর্থাৎ দাঁতের যে আমাদের চিকিৎসা করা হয়, ওই চিকিৎসার ক্ষেত্রে আমরা ডাক্তাররা ব্যবহার করে থাকেন অবতল দর্পণ। তারপর আসেন উত্তল দর্পণ। উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? উত্তল দর্পণ ব্যবহার করা হয় হচ্ছে গাড়িতে 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 যখন ড্রাইভারের পাশে দেখবেন একটা গ্লাস থাকে, এটা দেখবেন একটু বাঁকান। কেন থাকে? কারণ তার গাড়ি থেকে আরেকটা গাড়ির দূরত্ব কতটুকু তা দেখার জন্য ওই গ্লাসে ছোট আকারে দেখা যায় গাড়িটা কত দূরত্বে আছে, তার গাড়ি থেকে কত দূরত্বে আছে, এটা আমরা গাড়িতে দেখতে পারি। এবং বিয়ের ক্ষেত্রে দেখবেন বিভিন্ন মিরর ডিজাইনের ওইখানেও কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়, এবং বিভিন্ন শপিং মহলে। এটা হচ্ছে কিসের? দর্পণের ব্যবহার। যখন আপনাদের প্রশ্নে আসবে দর্পণের ব্যবহার লেখার জন্য, বা উত্তল দর্পণ, অবতল দর্পণের ব্যবহার, বা কোথায় সমতল দর্পণের ব্যবহার, এগুলো লিখে দিবেন। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আমাদের দর্পণের ব্যবহার শেষ। এখন আমাদের লাস্ট টপিক বিবর্ধন। বিবর্ধন কিভাবে আমরা বের করব আসেন। বিবর্ধন প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। সঙ্গে কি? প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। রৈখিক বিবর্ধন বলে। এটা কি বিবর্ধনের সংজ্ঞা? এখন আসেন বিবর্ধনকে m দ্বারা প্রকাশ করা হয়। এখন বিবর্ধন যে রুলস অনুযায়ী প্রথমটা কি l প্রাইম আর l। এখন l প্রাইম কি? l প্রাইম হচ্ছে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য। প্রতিবিম্বের
দৈর্ঘ্য। এটা কি এল প্রাইম। আর এল কি, এল হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এল হচ্ছে কি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, আর এল প্রাইম প্রতিবিম্বের দৈর্ঘ্য। এটা কি বিবর্তন, এটা কি বিবর্তন। বিবর্তন বের করার নিয়ম হচ্ছে আমাদের যে লক্ষ্যবস্তুটা দেওয়া থাকে এটার দৈর্ঘ্যটা জানতে হবে আর প্রতিবিম্বের দৈর্ঘ্যটা জানতে হবে, তাহলে আমরা বিবর্তন সহজে বের করতে পারবো। কারণ বিবর্তনের আরেকটা নিয়ম আছে, আরেকটা হচ্ছে m সমান মাইনাস বি বাই ইউ। বি কি, বি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব। দুটার সূত্র একই, কিন্তু মাঝে মাঝে দুটো সূত্র জোড়া লাগিয়ে আমাদের ম্যাথ করতে হয়। এটা হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব। এটা হচ্ছে কি লক্ষ্য বস্তুর দূরত্ব। এটা মাইনাস এখানে আছে, এটাকে একটু মাইনাস ব্যবহার করতে হয়, কারণ এটা মডুলাস দিলে মাইনাস দেওয়া লাগে না। তো আমাদের বিবর্ধন শেষ। এখন আমাদের যে লাস্ট যে সূত্রগুলো আছে এগুলো একটু লিখে দিচ্ছি। f সমান r/2 ফোকাস, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ib প্লাস iu বাই if অর্থাৎ ফোকাস। এটা কি বিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, এটা হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব বা দৈর্ঘ্য। ঠিক আছে, এখন আসেন এটা কি if আরেকটা হচ্ছে m সমান, যেটা লিখছি l প্রাইম বাই l, আরেকটা হচ্ছে m সমান u বাই b বাই u। সবাই এগুলো হচ্ছে আমাদের সূত্রগুলো নোট করে নেন, আর বিবর্তনের সংখ্যাটা এবং সূত্রগুলো কিভাবে হয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা সিকিউ সলভে চলে যাব। তাই আমাদের যে প্রথম সিকিউ, আমরা প্রথম সিকিউতে যাই। ওটা আমাদের 5টা সিকিউ আছে, আমরা 5টা সিকিউ এক ক্লাসে কমপ্লিট করব। এই 5টা সিকিউ যদি আমরা করতে পারি তাহলে আমাদের আর সবগুলো সিকিউ এই সিকিউ গুলোর আলোকে তৈরি করা হয়েছে, প্রতিবার যে বোর্ডে আসে এই সিকিউ গুলোর আলোকে। এখন আসেন ফার্স্টে আমাদের কি বলেছে, একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ কত, একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ কত 20 সেন্টিমিটার, দর্পণ থেকে একটি 25 সেন্টিমিটার দূরে একটি 4 সেন্টিমিটার দণ্ড রাখা হয়েছে, দেখা আছে। এখন কি বলতে বলা হয়েছে, পূর্ণ অবতরণ প্রতিফলনের শর্ত। প্রতিফলনের যে শর্তগুলো আছে এগুলো লিখবেন কতে, আর খতে আলোর প্রতিফলন কি কি বিষয়ের উপর নির্ভর করে এগুলো একটু লিখবেন ক খতে। এখন আসেন গ, আমরা গ শুরু করি। গতে কি বলা হয়েছে, প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্বের কি বের করতে হবে, দূরত্ব বের করতে হবে। প্রতিবিম্বের দূরত্ব কি ইউ, প্রতিবিম্বের দূরত্ব ইউ। এখন আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের সূত্র হচ্ছে গয়ের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা লাগবে, সূত্রটা হচ্ছে iu ib সরি 1/b 1/u 1/f। এখন দেখেন আমাদের কি কি মান দেওয়া আছে, কি কি মান দেওয়া, এখানে দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে, এই দেখেন বক্রতার ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়া আছে কত 20। ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি, r দ্বারা। ব্যাসার্ধ আছে কত 20। তারপরে কি দেওয়া আছে, দর্পণ হতে দণ্ডটির দূরত্ব, দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে একটি দণ্ড রাখা আছে, এটা দূরত্ব। দূরত্বটা কি দ্বারা প্রকাশ করা হয়, ইউ দ্বারা প্রকাশ করি 25 সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। এখন বের করতে হবে কি বি। এখন আমাদের এখানে আর দেওয়া আছে, এখন তো আর আমরা লিখতে পারবো না, তো আমরা এখানে কি লিখবো, এখন আমরা জানি কি f সমান 1 r/2, r/2 f সমান r/2, r কত 20 আর এখানে কত 2, তো এখানে এটা কত আছে 10 সেন্টিমিটার। এটা কিসের মান, f এর মান, f সমান 10 সেন্টিমিটার। তো
তো ইউ এখানে ইউর মান আমরা কত বসাবো? ইউতে বসাবো হচ্ছে 25 প্লাস 1/b সমান কত? f এর মান 10 দেন করব b এর মান। তো b এই সাইডে থাকুক, 25 কে ওই সাইডে পাঠাই দেই। তো এখন আমরা কি করব? লসাগু করব। লসাগু করলে কত আসে? 50 5 5 মাইনাস 2 কত আসে? 3/50 রাইট। রাইট। এখন আসেন 3/50 আসে কিসের মান? 1/b সমান 3/50। এখন এটাকে আমরা যদি b এর মান বের করতে হবে, আমাদের কি বের করতে হবে? b এর মান। তো b এর মান বের করতে হলে এটাকে উল্টাই দিতে হবে। উল্টাই দিলে এটা আসবে কি? 50/3। তার মানে কত হবে? 3 13 39 3 16 16 পয়েন্ট সামথিং 16.67 সেন্টিমিটার। এটা হচ্ছে b এর মান। রাইট। এটা হচ্ছে কিসের? দণ্ডটির প্রতিবিম্বের দূরত্ব আমরা বের করে ফেললাম। এখন আসেন আমাদের গতে কি বলা হয়? দণ্ডটি f বিন্দুতে রাখলে প্রতিবিম্ব বাস্তব ও অবাস্তব উভয় হবে। f কি? f হচ্ছে প্রধান ফোকাস। প্রধান ফোকাসে যদি আমরা দণ্ডটি রাখি তাহলে এর কি হবে? বাস্তব এবং অবাস্তব সব ধরনের প্রতিবিম্ব পাওয়া যাবে, এটাই বলা হয়েছে। তো এখন আসেন আমাদের দ্বন্দ্বটা আঁকি। গ কি বলা হয়েছে? দণ্ডটি f বিন্দুতে রাখলে। তো আপনাদের কি গতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, গতে কোনো সমস্যা নাই। তো আসেন আমাদের দণ্ড। ধরেন এটা কি? একটা অবতল দর্পণ। এটা প্রধান অক্ষ। সরি, সোজা করে আঁকি। আচ্ছা। আঁকার ফলে দেখেন এটা ধরলাম আমাদের সি কেন, এটা হচ্ছে এফ, এটা পি, এটা যাই হোক। কি বলছে? এফ বিন্দুতে আমাদের কি রাখতে হবে? প্রতিবিম্ব বাস্তব বাস্তব উভয় হবে। দণ্ডটি এফ বিন্দুতে রাখলে, অর্থাৎ দ্বৈত দর্পণে যদি আমরা লক্ষ্যবস্তুটা যদি কোথায় রাখবো? এফ বিন্দুতে। এফ বিন্দুতে একটা দণ্ড লক্ষ্যবস্তুটা রাখলাম। রাখার পরে দেখেন আমরা যখন প্রথমে এটা কোথায় যাবে? প্রধান অক্ষ বরাবর যাবে। যাওয়ার পর এটা কোথায় আসবে? প্রধান ফোকাস দিয়ে বের হয়ে আসবে। তারপর আরেকটা বিন্দু কেন্দ্র দিয়ে যাবে, এটা দর্পণ দিতে হবে এভাবে। যে চিত্রটা কিন্তু একটু তেমন একটা বোঝা যাচ্ছে না, কারণ এটা হাতে আঁকতেছি তো। আপনারা কিন্তু পেন্সিল ইউজ করবেন চিত্রতে। আমি কোনো রকম মিলিয়ে দিচ্ছি, আপনারা পেন্সিল সুন্দর করে আঁকবেন। দেখেন এটা কিন্তু কোথায় মিলিত হবে? অসীমে মিলিত হবে। আমরা এটা দেখেছি। এখন দেখেন আমরা যখন করেছিলাম যে ক্লাসে বলেছিলাম আপনাদের এই চিত্রটার ক্ষেত্রে এটা কয় নাম্বার চিত্র ছিল? 5। হ্যাঁ, 5 নাম্বার। 5 নং একটা চিত্র, চিত্র নং 5। চিত্র নং কত? 5 নাম্বারের মতো এটা সেম। 5 বলেছিলাম যে এখানে আমাদের যে প্রতিবিম্বের তা কেমন হবে? প্রতিবিম্বটা হবে বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে। ঠিক আছে? তার মানে আমাদের এই 5 নাম্বার চিত্র অঙ্কন করবেন আর একটু ব্যাখ্যা দিয়ে দিবেন, দেখবেন আমাদের ফুল মার্কস পেয়ে যাচ্ছে। এটা কোথায় এসেছে? ঢাকা বোর্ড 2024। ঢাকা বোর্ডে সহজ প্রশ্ন, তারপরে হলো ভাই ফেল করে। তারপরে আসেন আমাদের
চট্টগ্রাম বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023। এত কথা শেষ বলাই শেষ হয় না। এই তুই যে এত কথা বলিস, তোর কি সিলেবাস আসছে? মুখে হাত দিয়ে বলতে সিলেবাস আসছে? কথা কম, ক্লাস হবে। আর কথা নাই, চুপ। আসেন, এটা কোন বোর্ড? চট্টগ্রাম বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023। কোন জায়গায় না পারলে ডাইরেক্ট কমেন্ট করবেন, কিন্তু অযথা কথা বলা যাবে না, না হয় মানিক যদি একটা হলো রাখতাম না। এত কষ্ট করে ফ্রিতে ক্লাস দিতেছি, তোমরা হলে বন্ডামি করবা। যে পৃষ্ঠ থেকে আলোক রশ্মি ফিরে আসে তাকে কি বলে? কি বলে বল? যে পৃষ্ঠ থেকে আলোক রশ্মি ফিরে আসে তাকে কি বলে? কি বলে? খবর আছে? কয়জন আনসার দিছো? যে পৃষ্ঠ থেকে আলোক রশ্মি ফিরে আসে, তাড়াতাড়ি অ্যান্সার, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, প্রতিফলক পৃষ্ঠ। নয় খবর আছে দেশে। কি বলে? প্রতিফলক পৃষ্ঠ। আর তারপর হচ্ছে লাল আলোতে সবুজ গাছের পাতা কেমন দেখাবে? লাল আলোতে সবুজ গাছের পাতা কেমন? কালো, কালো দেখাবে, ঠিক আছে। তারপর একটা ব্যাখ্যা দিয়ে দিবি কেন দেখাবে। কারণ কোন বস্তুর উপর সাদা আলো আপতিত হলে বস্তুটি একটি নির্দিষ্ট বর্ণের আলো ছাড়া বাকি সব বর্ণ শোষণ করে নেয়, তাই কালো দেখাবে। আজান দেয়, আর একটু ব্রেক। তো আসেন আমরা শুরু করি। আজান শেষ হয়েছে, আমরা একবারে ক্লাস শেষ করে নামাজ যাব। আমাদের আর 3টা সিকিউ আছে, আমাদের খ পর্যন্ত শেষ হয়েছে। এখন আসেন গ। গতে কি বলেছে? এবি লক্ষ্যবস্তুটি প্রতিবিম্ব দর্পণের 8 মিটার পিছনে গঠিত হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এই যে এবি লক্ষ্যবস্তুটি কি বলছে? প্রতিবিম্ব দর্পণের 8 মিটার পিছনে গঠিত হলে, কত? 8 মিটার পিছনে গঠিত হলে কি বের করতে হবে? প্রতিবিম্বের দৈর্ঘ্য। আসলে আমরা বের করি। এখানে দেওয়া আছে কি? লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য L সমান 5 মিটার, সেন্টিমিটার, সরি 5 সেন্টিমিটার। তারপর দেওয়া আছে ফোকাস, এই যে ফোকাস F, P আর F এর মাঝে দূরত্ব আছে, ফোকাসের দেওয়া আছে 4 সেন্টিমিটার। তারপর আর কি দেওয়া আছে? প্রতিবিম্বের দূরত্ব দেওয়া আছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার প্রতিবিম্বের দূরত্ব। এখন দেখেন, এটা দর্পণের পিছনে যেহেতু নিতে হবে, তাই এটা হবে কি -h। এখন আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য কি? প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে L প্রাইম। আরেকটা হচ্ছে কি? লক্ষ্যবস্তুর অবস্থান। প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে হলে আগে আমাদেরকে বের করতে হবে অবস্থান, লক্ষ্যবস্তুর অবস্থান। আচ্ছা, আমরা সূত্র দিলে 1/f সমান 1/u প্লাস 1/b। এখন f এর মান কত দেওয়া আছে? 1/4, 1/4। u এর মান হোয়াট জানি না, বের করতে হবে। b এর মান কত আছে? -8, -8 হলে 1/-8, এটা b এর মান। তো এখান থেকে u এর মান বের করতে হবে। আসেন, তো u টা এই সাইডে থাকুক, এটাকে এই পাশে পাঠিয়ে দিলে প্লাস 1/4 প্লাস এর 1/8 সমান 1/u। তো এখন এটা আমরা লসাগু করি। লসাগু করলে 8 2 প্লাস 1/u, এটা কত? 3/8, 1/u
ইউ হলে ইউ সমান 8/3, তাহলে আসবে কত? 8/3। ইউর মান 8/3। আমাদেরকে মূলত কি বের করতে হবে? এল এর মান, এল প্রাইমের মান। হ্যাঁ, এল প্রাইমের মান বের করতে হবে। এখন আসলে আমাদের যে সূত্র বি বাই ইউ মডুলাস সমান এল প্রাইম বাই এল। এখন দেখেন আমরা কিন্তু এখানে বি এর মান জানি, ইউ এর মান জানি, এখানে এল প্রাইম এর মান জানি। এখন এলটা এখান থেকে বের করতে হবে। আসেন আমরা বের করি। এই অংশটা নিয়ে আমরা কাজ করব এখন। বি বাই ইউ মডুলাস অফ এল প্রাইম বাই এল। এখন বি এর মান কত? বি এর মান হচ্ছে -8। বি এর মান -8। ইউ এর মান হচ্ছে 8/3 আর এল প্রাইমের মান আমরা বের করব আর এল এর মান হচ্ছে 5। তো -8 ইনটু এটা উল্টাই যাবে, তাহলে হবে 3/8। 8 কাটা যাবে, তাহলে এখানে থাকতে হচ্ছে l/5, এখানে থাকতে হচ্ছে -3। যেহেতু মডুলাস আছে মাইনাস উঠে যাবে, মডুলাস যেহেতু আছে মাইনাস আর থাকবে না, মডুলাস যেহেতু আছে মাইনাস আর থাকবে না এখানে। তাহলে এটা হবে 5। তাহলে l সমান কত আসতেছে? l সমান আসতেছে হচ্ছে 15 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের গ এর অ্যানসার। সবাই বুঝতে পেরেছেন? এটা আমাদের গ। আমাদেরকে l প্রাইম বের করার জন্য বলা হয়েছে। l প্রাইম তারপর আসেন AB অবস্থানে AB বস্তুটিকে দর্পণের কোন স্থানে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে? কোন স্থানে রাখলে সমান আকারের? আমরা কি জানি? আমাদের যে লক্ষ্যবস্তু আছে, লক্ষ্যবস্তুটাকে যদি আমরা কেন্দ্রে রাখি, কেন্দ্রে রাখলে আমরা সমান আকারের প্রতিবিম্ব পাবো। লক্ষ্যবস্তু সমান প্রতিবিম্ব পাবো। তো আমরা কেন্দ্রে রাখবো। এখন কেন্দ্রটা কোথায়? এটা আমাদেরকে বের করতে হবে। আমাদের ফোকাস দূরত্ব দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার হলে আমাদেরকে বস্তু রাখতে হবে হচ্ছে কেন্দ্রে, কারণ আমরা এটা জানি। তাহলে 4 সেন্টিমিটার হচ্ছে এতটুকু দূরত্ব। এতটুকু দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। এটা হচ্ছে স্মল এর। এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হবে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার দূরত্ব যদি রাখি তাহলে আমরা কি পাবো? আর পাবো। আর মানে হচ্ছে কেন্দ্র থেকে ফোকাসের দূরত্ব। তো আমরা চিত্রটা এঁকে দিচ্ছি। কিভাবে চিত্রটা আঁকবে? চিত্র কোথায় হবে? কেন্দ্রে। এদিক থেকে খাঁজ কাটা থাকবে। তো ধরো এটা কেন্দ্র, এটা প্রধান ফোকাস। তো 8 সেন্টিমিটার দূরত্বে রাখতে হবে লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু রাখলাম। তো এটা যদি আমরা প্রধান অক্ষ বরাবর দেই তাহলে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাবে। আবার আরেকটা যদি প্রধান ফোকাস দিয়ে বের করি, এটা হচ্ছে কি প্রধান ফোকাস আর এটা হচ্ছে কেন্দ্র। তাহলে এটা কোথায় দিয়ে বের হবে? এটা কেন্দ্র দিয়ে, সরি প্রধান অক্ষের সমান্তরালে বের হয়ে আসবে। আর মিলিত হবে কোথায়? সি তে মিলিত হবে, কেন্দ্রে মিলিত হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা চিত্রটা এটা হবে। আর আপনাদেরকে শুধু এই ক্যালকুলেশনটা করে দেখাতে হবে, কারণ আমাদের পি আর এফ এর দূরত্ব দেওয়া হচ্ছে 4। তো 4 হলে আমরা সূত্র জানি। সূত্র হচ্ছে আমরা মূলত জানি
কোনটা r/2 ফোকাস বের করতে হবে। তো আমরা এখান থেকে r বের করব। r বের করলে তাহলে সূত্র হচ্ছে 2f। এটা হচ্ছে আমাদের সূত্র। 8 মিটার দূরত্বে আমাদের লক্ষ্যবস্তু রাখতে হবে। সবাই ক্লিয়ার এতটুকু? এখন আসেন আমাদের পরবর্তী যে সিকিউ, ওই সিকিউতে যাই। খুব ইজি না, আমাদের বেসিক গুলা যে দেখবে সিকিউ তার এই চারটা পাঁচটা দিয়েছে, চার পাঁচটা দেখবেন আপনার পুরো বই শেষ। দেখছেন আর পারতেছেন, দেখবেন আর পারতেছেন। এখন বিবর্ধন কাকে বলে? সংজ্ঞা: প্রতিবিম্বের দূরত্ব আর হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্বের অনুপাতকে বিবর্ধন বলে। তারপরে হচ্ছে লঞ্চের লাইটে অবতল দর্পণ আয়না ব্যবহার করা হয় কেন, এটা ব্যাখ্যাটা দিবেন। আর গতে আসেন এখন, লক্ষ্যবস্তুটি কোথায় রাখলে 60 সেন্টিমিটার দূরত্বে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে? 60 সেন্টিমিটার। কোথায় রাখলে 60 সেন্টিমিটার দূরে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে? তো আমরা কোথায় রাখলে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে? তো আমরা ম্যাথটা আসেন আমরা সলভ করি। এখানে দেখেন আমাদের কি কি দেওয়া আছে। আমাদের আর দেওয়া আছে, এই যে এটা হচ্ছে আর উ, পি থেকে উ পর্যন্ত যে দূরত্বটা, এটাকে কি ধরবো? আর। এটা আর দেওয়া আছে, আর কত? 40। এখন আর থেকে আমরা কি বের করতে পারি? এফ বের করতে পারি, তাহলে 20 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? 60 সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখলে বিম্বের দূরত্ব কত? 60। 60 হলে তাহলে এটা বাইরে হবে, তার মানে এটা মাইনাস। ঠিক আছে, আমরা বের করতে হবে কি? ইউ। সূত্র কি? 1f 1b 1u। এই সূত্র দিয়ে করে ফেলবেন, ইউর মান বের করবেন, হয়ে যাবে। ঠিক আছে, এখন আসেন গ। গ কি বলছে? এবি লক্ষ্যবস্তুটিকে এফ ও উ এর মধ্যে এবং উ এর বাইরে স্থাপন করা রশ্মি যুক্তি কি হবে? প্রথমে কোথায়? এফ এবং উ এর মাঝখানে এখানে লক্ষ্যবস্তু রাখতে হবে। আরেকটা হবে উ এর বাইরে। আচ্ছা, আমি কোনটা চিত্র এফ ও উ এর মাঝে প্রথম চিত্র এটা। এটা আমি ধরলাম ও, এটা হচ্ছে এফ। এখানে থাকবে লক্ষ্যবস্তু। তো লক্ষ্যবস্তু প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে বের হয়। প্রধান ফোকাস দিয়ে বের করলাম। তো আরেকটা প্রধান ফোকাস দিয়ে গিয়ে, হ্যাঁ, প্রধান ফোকাস দিয়ে গিয়ে আবার প্রধান অক্ষের সমান্তরালে বের হবে। তো এটা মিলিত হবে কোথায়? এটা কত নাম্বার? কেন্দ্র 1 2 3 4। 4 হলে এটা 2 তে মিলিত হবে। এটা দিয়ে মিলিত হবে। যেহেতু হাতে আঁকতেছি তাই এটা মিলতেছে না আর কি। এটা মিলিত হবে এখানে। এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে এফ উ এর মাঝে হলে। আবার যদি উ এর বাইরে হয়, উ এর বাইরে, উ কোনটা? উ হচ্ছে কেন্দ্র। এটার বাইরে যদি লক্ষ্যবস্তু রাখি, এদিকে রাখলাম, তো প্রধান অক্ষ বরাবর রাখলে এটা প্রধান ফোকাস। প্রধান ফোকাস দিয়ে এটা বের হবে। এদিকে তখন অবশ্যই কাজ কাটা দিবেন বাইরে দিয়ে।
তো আরেকটা কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে ফিরে আসবে। তো মিলিত হবে প্রধান ফোকাস এবং কেন্দ্রের মাঝে। এটা হচ্ছে কোথায়? উতেরা, উয়ের বাইরে, উয়ের বাইরে, ঠিক আছে। আর এটা হচ্ছে এফ উয়ের মাঝে। এই দুইটা চিত্র আছে। তারপর আবার বলছে প্রতিবিম্বের দৈর্ঘ্য তুলনা করো। এটা দৈর্ঘ্য কতটুকু হয়েছে প্রতিবিম্বের। এটা হবে বিবর্ধিত, এটা হবে গর্বিত। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আসেন আমাদের লাস্টের আগে শুরু করছি। শেষ নাকি? লাস্টের আগে এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024। তো ময়মনসিংহ বোর্ড 2024 কতে বলা হয়েছে কি প্রধান অক্ষ কাকে বলে? প্রধান অক্ষ কাকে বলে? প্রধান অক্ষ কাকে বলে? আমি বলা লাগবো? লাগবো না, বলে দিছি, ঠিক আছে। তারপর হচ্ছে বাস্তব ও অবাস্তব বিম্বের মধ্যে পার্থক্য লেখো। এটা লিখবেন বাস্তব আর অবাস্তবের মধ্যে পার্থক্য। যেটা দর্পণের সামনে হবে এটা বাস্তব, বাইরে যেটা হবে এটা অবাস্তব। তো এ বি এর বিবর্তন নির্ণয় করো। এ এবং বি এর বিবর্তন নির্ণয় করতে বলা হয়েছে। এটার বিবর্তন নির্ণয় করবেন এ এবং বি এর। এই লক্ষ্যবস্তুটার বিবর্তন নির্ণয় করতে বলা হয়েছে। তো এই লক্ষ্যবস্তু বিবর্তন নির্ণয় করতে হলে আমাদেরকে জানতে হবে হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য CF। সি থেকে এফ এর মান দেওয়া আছে আমাদের 12 সেন্টিমিটার এবং পিবি দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার পিবি। দেখেন লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে এবং বিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমরা যদি সূত্রতে বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য বসাই তাহলে কিন্তু আমরা বিবর্তন পেয়ে যাচ্ছি। তারপর গতে কি বলা আছে? দর্পণটিতে ঘটিত বিম্বের রশ্মিচিত্র এঁকে তা নিরাপদ ড্রাইভিং এ কিভাবে ভূমিকা রাখে তা বিশ্লেষণ করো। এটা হচ্ছে কোন দর্পণ? উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের একটাই চিত্র ছিল, ওই চিত্রটা আমরা আঁকবো। কিভাবে আঁকবো? ওই চিত্রটাই আমাদের যে গাড়ি আছে গাড়িতে কিন্তু ব্যবহার করা হয়, ড্রাইভিং এর কাজে এটা আমাদের সহায়তা করে। এটা হচ্ছে কি দর্পণ? গুলীয় দর্পণ। গুলীয় দর্পণের এটা উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে খাঁজ কাটা ভিতরের দিকে থাকে। খাঁজ কাটা যদি ভিতরের দিকে থাকে তো তাহলে এখানে আমরা এটা কি ধরবো? ফোকাস, আর এটাকে কেন্দ্র। এখানে একটা লক্ষ্যবস্তু নিলাম, লক্ষ্যবস্তুটা কি? এবি। তো এবি থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে এটা প্রধান ফোকাস দিয়ে যাবে, এটা প্রধান ফোকাস দিয়ে যাবে। তারপর আরেকটা আলোক রশ্মি যখন এই লক্ষ্যবস্তু থেকে কেন্দ্র বরাবর যাবে আবার কেন্দ্র দিয়ে ফিরে আসবে। এটাই হচ্ছে এটার চিত্র। এটা হচ্ছে গয়ের आंसर। এটা আমরা নিরাপদ ড্রাইভিং এর ক্ষেত্রে এই গ্লাসটা আমরা ব্যবহার করে থাকি। তো লাস্ট আমাদের সৃজনশীল।
এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024। কতে বলা হয়েছে প্রতিবিম্ব কাকে বলে, আর খতে হচ্ছে অবতল দর্পণ একটি অভিসারী দর্পণ কেন ব্যাখ্যা করো, আর গ আসলে আমরা গ সমাধান করব। গতে কি বলা হয়েছে, প্রদত্ত লক্ষ্যবস্তুর বিম্ব রশ্মিচিত্রের সাহায্যে বর্ণনা করো। এই যে প্রদত্ত যে চিত্রটা দেওয়া আছে এইটার আলোকে আমাদেরকে অঙ্কন করতে বলা হয়েছে রশ্মি চিত্রটা। তো রশ্মি চিত্রটা কোথায় আছে, কেন্দ্র এবং ফোকাসের মাঝে। তো কেন্দ্র এবং ফোকাসের মাঝে যদি রশ্মি চিত্র থাকে তাহলে এটা কত নাম্বার চিত্র আমাদের, 4 নাম্বার চিত্র। কিছুক্ষণ আগে এটা এঁকেছিলাম। তো এই চিত্রটা আমরা কোথায় মিলিতে হবে, 2 এ গিয়ে মিলিতে হবে। ফার্স্ট এটা প্রধান অক্ষ বরাবর গিয়ে এটা প্রধান ফোকাস দিয়ে বের হবে, আবার এটা কেন্দ্র দিয়ে গিয়ে আবার কেন্দ্র দিয়ে ফিরে আসবে, ঠিক আছে। তো এটা 2 এ মিলিতে হবে। এটা হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যানসার। আর ঘ তে উদ্দীপকের দর্পণটি হতে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কি না। উদ্দীপকের দর্পণটি হতে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কিনা এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। উদ্দীপকে আমাদের যে দর্পণটা দেওয়া আছে এটার এই দর্পণে যদি আমরা লক্ষ্যবস্তু 6 নম্বরে রাখি তাহলে আমাদের অবাস্তব বিম্ব পাওয়া যাবে। দুই জায়গায় রাখলে আমরা অবাস্তব বিম্ব পাই, একটা হচ্ছে 6 এ আর একটা হচ্ছে 5 এ। 6 এ যদি রাখি তাহলে আমার চিত্রটা বিম্ব কোথায় তৈরি হবে, দর্পণের বাইরে। দর্পণের বাইরে যদি তৈরি হয় তাহলে এটা কি হবে, অবাস্তব। আবার যদি আমরা প্রধান ফোকাসে রাখি বিম্ব লক্ষ্যবস্তুটা প্রধান ফোকাসে রাখলে এখানে আমরা দুই ধরনের বিম্ব পাই, একটা হচ্ছে অবাস্তব আর একটা হচ্ছে বাস্তব। তো আমরা যদি এই দুই জায়গায় রাখি তাহলে আমাদের অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব এই দর্পণের সাহায্যে, ঠিক আছে। তো তার মধ্যে দিয়ে আমাদের আজকের যে ক্লাস, আমাদের আলোর প্রতিফলন পদার্থবিজ্ঞানের এই ক্লাসটি সম্পূর্ণ হলো। পিডিএফ আমরা প্রতিদিন গ্রুপে ক্লাস শেষে আপলোড করে থাকি। তো পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন, ঠিক আছে। তো যে কোনো কোশ্চেন থাকলে গ্রুপে জানাতে পারেন, আমরা 1-to-1 কল সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদেরকে সেবা প্রদান করব, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।